মহানায়ক বলতে আমাদের চোখের সামনে যে মুখটি ভেসে ওঠে তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় সর্বকালীন মহানায়ক উত্তম কুমার। তেমনি মহানায়িকা বলতে আমাদের মনের পর্দায় ভেসে ওঠে একটাই নাম, সুচিত্রা সেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বাংলা চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় বিশেষ করে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। উত্তম সুচিত্রা জুটি আমাদের কাছে একটা ইমোশন। এই জুটি প্রায় 30টি ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, কিন্তু মহানায়িকার শেষ জীবন সুখের ছিল না। সাংসারিক জীবনেও ক্রমাগত ওঠাপড়া লেগেই ছিল। শেষ জীবনে নিজেকে বন্দী করে রেখেছিলেন অন্য জায়গায়। এক অজানা অভিমানে তাঁর এই অন্তরালে নির্বাসন। তাঁর শেষ জীবনের রহস্য আজ আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, যা শুনে সকলের চোখে হয়তো জল আসবে। শেষ জীবনে তাকে কেমন দেখতে ছিল তাও জানাবো। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি স্বনামধন্যা নায়িকা ছিলেন সুচিত্রা সেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে উঠেছিলেন। 1931 সালের 6ই এপ্রিল বাংলাদেশের পাবনা শহরে তার জন্ম হয়। তার বাবা ছিলেন করুণাময় দাশগুপ্ত, যিনি পাবনা পৌরসভার এক জনৈক ইন্সপেক্টর। মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। রমার ডাকনাম ছিল কৃষ্ণা। তিনি পাবনা শহরে পড়াশোনা করেছিলেন। 1947 সালে কলকাতার বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সাথে রমার বিয়ে হয়। তাদের একমাত্র মেয়ে মুনমুন সেন, তিনিও একজন অভিনেত্রী। শোনা যায় রমার বাবা করুণাময় দাশগুপ্ত একবার সপরিবারে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখানেই পরিচয় হয় রমার স্বামী দিবানাথ সেনের বাবা আদিনাথ সেনের সাথে। আদিনাথ সেনের মা অর্থাৎ দিবানাথ সেনের ঠাকুমা নাতির জন্য সুন্দরী বউ খুঁজছিলেন। রমা ছিলেন অপরূপ সুন্দরী, তাই তিনি দিবানাথের ঠাকুমার চোখে পড়ে যান। দিবানাথ সেন ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার। কলকাতার বালিগঞ্জে প্রাসাদের মতো বাড়ি ছিল তাদের। এমন পরিবারে মেয়ের সম্বন্ধ পেয়ে খুবই খুশি হয়েছিলেন রমার বাবা মা। অথচ রমার বয়স মাত্র 16 বছর। কিন্তু শোনা যায় বিয়ের পর সুচিত্রা সেনের সাংসারিক জীবন সুখের হয়নি। শোনা যায় রমার স্বামীর আচার আচরণ স্বভাব ভালো ছিল না। দিবানাথ সেন নাকি খুবই অবাধ্য ছিলেন। তাকে সংসারমুখী করতেই পরমা সুন্দরী রমার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। শোনা যায় দিবানাথ সেন সুচিত্রা সেনের সৌন্দর্যকে ব্যবহার করতে চেয়েছিলেন। তাঁদের মেয়ে মুনমুন সেন বলেন, তার বাবা মাকে টর্চার করতেন। মুনমুন জন্মাবার পর তার মা সুচিত্রা সেনই তাকে আদর যত্ন করে গড়ে তুলেছেন। কোনো কিছুই অভাব রাখেননি তিনি। কিন্তু মা বাবার মধ্যে তিক্ত সম্পর্ক, তার উপর দুজনেই ব্যস্ত, ফলে মুনমুন হস্টেলেই বড় হয়েছেন। কোনো একদিন সুচিত্রা সেন তার শ্বশুর মশাইয়ের কাছে পারমিশন নিতে যান অভিনয় করার ব্যাপারে। আদিনাথ সেন সুচিত্রাকে বলেন, যদি তার মধ্যে অভিনয়ের প্রতিভা থেকে থাকে তবে তিনি তাকে বাধা দেবেন না। তারপর দিবানাথ সেন নিজেই সুচিত্রাকে নিয়ে টালিগঞ্জ স্টুডিওতে যান। 1952 সালে শেষ কোথায় ছবির মাধ্যমে মহানায়িকার চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু হয়। যদিও এই ছবি মুক্তি পায়নি, ধীরে ধীরে স্বামীর সঙ্গে সম্পর্কের তিক্ততা আরও বেড়ে যায়। ডিভোর্স না হলেও সুচিত্রা সেন একটা সময় আলাদা থাকতে শুরু করেন, কিন্তু কোনো কন্ট্রোভার্সি কখনো তৈরি হতে দেননি তিনি। মুনমুনের বিয়ের দায়িত্ব তিনি একাই পালন করেছেন। একদিন শুটিং চলাকালীন তিনি তার স্বামীর মৃত্যু সংবাদ পান। দিবানাথ সেন ভালো না খারাপ যাই হোক না কেন, এটা মানতে হবে তিনি উদ্যোগ নিয়েছিলেন বলেই একজন দক্ষ অভিনেত্রী তার প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছিলেন। না হলে আমরা হয়তো মহানায়িকাকে পেতামই না। নিজের দক্ষতায় সুচিত্রা সেন টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করে ফেললেন। কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের সাথে অভিনয় করলেন 74.5 ছবিতে। এই ছবিটি সুপারহিট হয়েছিল, ফলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি
সুচিত্রা সেনকে। উত্তম সুচিত্রা জুটি একের পর এক হিট ছবি দিতে থাকলো দর্শকদের। একটা সময় উত্তম সুচিত্রার জুটি ছাড়া কোনো হিট ছবি হতে পারে এটা ভাবাই যেত না। তখনকার নারীরা সুচিত্রাকে অনুকরণ করতেও শুরু করে দিল। তার চাহনি, হাসি, কথা বলা, হাঁটা চলা সবকিছুর দ্বারাই প্রভাবিত হয়ে গেল। দেবদাস, হারানো সুর, দ্বীপ জেলে যাই, সপ্তপদী, আঁধি, দেবী চৌধুরানী, সাত পাকে বাঁধা, সাগরিকার মতো হিট ছবি তিনি আমাদের উপহার দেন। 1978 সালে প্রণয় পাশা ছবির শুটিংয়ের পরে আকস্মিকভাবে সুচিত্রা সেন সবাইকে অবাক করে চলে যান লোকচক্ষুর অন্তরালে। এমনকি 2005 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হলে তিনি সশরীরে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে রাজি হননি। কোনো এক অজানা কারণে প্রায় 36 বছর বালিগঞ্জের ফ্ল্যাটে পুরোপুরি একা থাকতেন। আর এই অন্তরালের জীবন মহানায়িকার মৃত্যুর আগে পর্যন্ত বজায় রাখতে পেরেছিলেন। তার শেষ জীবনের রহস্য এবং তাকে শেষ জীবনে কেমন দেখতে ছিল এ নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। তার বোনের মেয়ে লগ্নাধর কোনো একটি ইন্টারভিউতে বলেছিলেন, যদি কেউ ভেবে থাকেন মাসি শেষ বয়সে দেখতে খারাপ হয়ে গিয়েছিলেন তাহলে তিনি ভুল ভেবেছেন। তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন শেষ বয়সেও। আরও বললেন, কেন তিনি নিজেকে বন্দি করে রেখেছিলেন অন্তরালে তার কারণ তাদের কারোরই জানা নেই। তবে তার ইচ্ছাকে পুরো পরিবার সাপোর্ট করেছিলেন। শেষ জীবনে বেশিরভাগ সময় মহানায়িকা কাটিয়েছেন রামকৃষ্ণ মিশনের সেবায়। একটা সময়ের পর তিনি রামকৃষ্ণ মিশনে একটা ঘরও নিয়েছিলেন, কিন্তু তিনি সন্ন্যাস নেননি। 17 জানুয়ারি 2014 সাল সকাল 8:25 হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিংহোমে মহানায়িকার মৃত্যু হয়। বয়স তখন 82 বছর। মৃত্যুর আগে সুচিত্রা সেন ভেন্টিলেশনে থাকা অবস্থায় ডাক্তারদের বলেছিলেন, আমাকে এবার একটু শান্তিতে মরতে দিন। এটা শুনে উপস্থিত ডাক্তার নার্সদের চোখেও জল এসে গিয়েছিল। তার ইচ্ছায় হসপিটালে তার মরদেহ কঠোর গোপনীয়তার ঘেরাটোপে ছিল। 1963 সালে সাত পাকে বাঁধা ছবির জন্য তিনি আন্তর্জাতিক মস্কো চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেন। আমাদের হৃদয়ে মহানায়িকা ছিলেন, আছেন এবং থাকবেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। বাই।